গল্পের শেষ অংশ। ভোর হতে তখন ঢের বাকি। প্রহর বিছানা ছেড়ে উঠেছে প্রায় মিনিট 10 আগে। কারণ অথৈকে কথা দিয়েছে, রোজ সকালে অথৈ জেগে উঠতেই জাগতিক সকল বস্তুর আগে যেন প্রহরের মুখখানা দেখতে পায়। প্রহর ওয়াশরুম থেকে বের হয়ে ফজর ওয়াক্তের নামাজ আদায় করল আগে। তারপর গাড়ির চাবি নিয়ে সোজা রওনা হলো অথৈদের বাড়ির উদ্দেশ্য। গেটের সামনে ঘুমে চুমতে থাকা দারোয়ান প্রহরকে গাড়ি নিয়ে বের হতে দেখে ভীষণ অবাক হয়ে জিজ্ঞেস করে ফেলল, স্যার ওসময়ে কই যাইতাছেন? দারোয়ানের কথায় মুচকি হেসে প্রহর গাড়ির জানালা দিয়ে মাথা বের করে বলল, আমার যে বিয়ে হয়েছে এটা নিশ্চয়ই জানো। জি জানি, আমার সেই বিয়ে করা বউকে দেখতে চাচ্ছি। বাড়িতেও আমার খোঁজ করলে সকাল হলে জানিয়ে দিও আমি কোথায় আছি। দারোয়ান প্রহরের কথায় স্যার জানিয়ে গেট খুলে দিল। প্রহর তার অথৈর কাছে ফিরে যাচ্ছে। এদিকে কালো আকাশ ধীরে ধীরে পরিষ্কার হয়ে সাদায় পরিণত হচ্ছে। গাড়ি অথৈদের বাড়ির সামনে এসে দাঁড়ালো। প্রহর গাড়ি থেকে বের হয়ে সোজা অথৈর রুমের ব্যালকনির দিকে তাকালো। সাদা চুড়িদার পরিহিতা এক এলোকেশের ঘুমাচ্ছান্ন চেহারা দেখে পরপর দুটো হার্টবিট মিস করল যেন প্রহর। অস্বাভাবিক গতিতে কাঁপতে থাকা হৃদয়ের ওপর বা হাতটি রেখে ব্যালকনিতে দাঁড়িয়ে থাকা সে মেয়ের দিকে তাকিয়ে পকেট থেকে মোবাইল বের করে কল করল। অথৈর হাতে থাকা মোবাইল ভাইব্রেট হচ্ছে। অথৈ কল রিসিভ করল ঠিকই, তবে চুপ করে রইল। চারদিকে যখন কেবল নীরবতা বিরাজ করছে, তখন দুটো মানুষের হৃদয়ে তখন উথাল পাতাল ঢেউয়ের জ্বর আছড়ে পড়ছে হৃদয়ের কূলে। হ্যালো, অথৈ কথা বলবে না আমার সঙ্গে? দেখো, তোমায় একটুখানি দেখার আশায় ছুটে এসেছি। এই অথৈ, এই অথৈ। ডাক শোনার পর অথৈর সারা শরীরে অজানা শিহরণ বয়ে যায়। এতটা মায়া, এতটা আকর্ষণ প্রহরের কণ্ঠ ছাড়া পৃথিবীর আর কারো কণ্ঠে আছে কিনা জানা নেই অথৈ। কম্পিত গলায় বলল, সাদা পাঞ্জাবিতে কিন্তু আপনাকে হ্যান্ডসাম দেখাচ্ছে। আপনাকে ছাড়া আজ একাকীর রাত্রি পার করে কথা অনেক জমে গিয়েছিল। কিন্তু আপনাকে দেখে যে আমার সকল অভিযোগ ভালোবাসায় পরিণত হয়ে গেছে। কোথাও যাবে এত সকালে? নিস্তব্ধ নগরীতে ঘুরতে বেশ লাগবে, যেখানে কেবল তুমি আর আমি। ভালোবাসাবাসিতে না হো আজ আমরা সকালের স্নিগ্ধ আলো একদা ভাসাবো। প্রহরের কথা শেষ হতে না হতেই অথৈ ওর ঘরে গিয়ে চট করে বোরকা হাতে নিয়ে ঘর থেকে বের হয়ে দ্রুত নিচে নেমে এলো। হাঁটতে হাঁটতে বোরকায় নিজেকে জড়িয়ে মাথায় খুব সুন্দর করে ওড়না জড়িয়ে গেট খুলে বের হয়ে এলো। প্রহর অথৈকে বের হতে দেখে এগিয়ে গেল সামনে। অথৈর দিকে হাত বাড়িয়ে দিল। অথৈ সেই বাড়ানো হাতে হাত রেখে প্রহরের চোখে দৃষ্টি রেখে বলল, এত ভোরে কষ্ট করে এসেছেন কেন? তোমার ঊর্ধ্বে কোনো কিছুই আমার নয়। তুমি আগামী 5 দিন রোজ সকালে আমাকে দেখতে চেয়েছ, আর আমি কিনা সামান্য এই আবদারটুকু পূরণ করতে পারবো না। কথাগুলো বলতে বলতে অথৈর কপালে নিজের ঠোঁটচোরা ছুঁয়ে দিল প্রহর। অথৈ লজ্জা পেয়ে চোখ নামিয়ে ফেলল। অথৈর গালে আলতো করে হাত রেখে বলল, এভাবে লজ্জা পেও না। কখন জানি আমার নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে যায়। বলো তো অথৈ, এই মুহূর্তে কি করে নিজেকে সামাল দেই? প্রহরের নেশাক্ত গলায় বলা কথাগুলো চোখ বন্ধ করে শুনছিল অথৈ। ওই নেশাক্ত চোখে কি করে চোখ রাখবে? আচমকা বন্ধ চোখের পাতায় ভেজা চুমুর স্পর্শে কেঁপে উঠল অথৈ। প্রহরের বুকের কাছের পাঞ্জাবি শক্ত করে মুঠ করে চেপে ধরল। ব্যাস, এতটুকু ছিল। প্রহর অথৈকে বুকের মাঝে শক্ত করে চেপে ধরল। অথৈ যেন এতক্ষণ এই আশ্রটুকুর আশায় ছিল। নিজের লাজরাঙা মুখটা প্রহরের বুকের মাঝে লুকিয়ে মৃদু স্বরে বলল, আপনি বাড়িতে ফিরে যান। কেন? খানিকটা অবাক হয়ে প্রশ্ন করল প্রহর। কিন্তু অথৈকে বুকের বাঁধন থেকে মুক্ত করল না। অথৈ নিজেকে ছাড়ানোর জন্য চেষ্টা করতে করতেই বলল, আপনি যেই কথাগুলো বলছেন, বিশ্বাস করুন আমি বোধহয় দম বন্ধ হয়ে মরে যাব। প্রহর অথৈকে বাঁধন থেকে মুক্ত করে দিল। অথৈ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। পারলে এখান থেকে এক ছুটে দৌড়ে চলে যেতে ঘরে। প্রহর বেশ কিছুক্ষণ অথৈকে পর্যবেক্ষণ করল। তারপর কি মনে করে বলল, যাও তুমি, সন্ধ্যায় দেখা হবে। কথাটি বলে আর দেরি করেনি প্রহর। সোজা গাড়িতে বসল আর সাই করে গাড়ি নিয়ে রওনা হলো। এদিকে অথৈ প্রহরের কাণ্ড দেখে কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছে। লোকটার যে মাঝে মাঝে কি হয় আল্লাহ জানে। সন্ধ্যায় দেখা হবে কথাটি বলল কেন? আচ্ছা, প্রহর কি আমার কথা রাগ করেছে? কথাটি মাথায় আসতেই অথৈ জিভ কেটে ঘরের দিকে ছুটল। প্রহরকে কল করতে হবে, নিশ্চয়ই রাগ করে চলে গেছে। ঘরে ঢুকে সর্বপ্রথম খাটের ওপর থেকে মোবাইল হাতে নিয়ে কল করল প্রহর নাম্বারে। কিন্তু কল ঢুকছে না।
অথইর এবার ভীষণ চিন্তা হচ্ছে। দিন গড়িয়ে বিকাল হলো কিন্তু প্রহরের মোবাইলে কল যাচ্ছে না। অথই চিন্তিত হয়ে ঘর থেকে বেরিয়ে ওর মায়ের কাছে যাচ্ছিল কিছু বলার জন্য, এমন সময় কালো মুখোশধারী কিছু লোক এসে অথইর মুখের ওপর কিছু একটা স্প্রে করল। কিছুক্ষণের মধ্যেই অথই জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ল মেঝেতে। মুখোশধারী লোকগুলোর মধ্যে একজন তার মোবাইল বের করে কাউকে কল করে বলল, কাজ হয়ে গেছে, অথইকে আমরা কলে। চুপ, এই কথাগুলো বলার সাহস কোত্থেকে পেলি তোরা? ওর কাছ থেকে দূরে থাক, ওকে ভুলেও স্পর্শ করবি না, নয়তো তোদের কি হাল করব আমি কল্পনাও করতে পারবি না। আমি আসছি। কিছুক্ষণের মধ্যেই চলে এলো সেই ব্যক্তিটি। এসেই অথইকে কোলে তুলে নিল, আর সেই মুখোশধারী লোকগুলোর ওপর অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে বলল, আজ আমার মূল ভালো, নয়তো তোদের আজ রক্ষা করার কেউ ছিল না। লোকগুলোকে ভয় কাঁপছে। অথইকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে চলে গেল অজানা মানুষটা। এদিকে প্রহর বর্বেশে অপেক্ষা করছে তার অথইর জন্য। ঠোঁটের কোণে বাঁকা হাসি। অথইকে আজ চিরতরের জন্য নিজের কাছে নিয়ে আসবে। হুট করে সারপ্রাইজ পেয়ে অথইর কি রিয়াকশন হবে ভেবে প্রহর হাসছে। হাসলে হবে, অথইদের বাড়ির কারো নাম্বারে কল ঢুকছে না। না, তুই একটা কল করে দেখতো। নাজিফা ভীষণ চিন্তিত ভঙ্গিতে কথাগুলো বলল। প্রহর দ্রুত ওর মোবাইল দিয়ে কল করলো অথইর মায়ের নাম্বারে, কিন্তু কল যাচ্ছে না। প্রহর ওর মায়ের দিকে তাকিয়ে বলল, আম্মি, এখন কি করব? মানে কি করবি আবার? কি? কনভেনশন সেন্টারে চল। উনারা সময় মতো চলে আসলেই হলো। কিন্তু তাছাড়া আজ সারাদিন অথইর সঙ্গে আমার যোগাযোগ হয়নি। ধরতে গেলে আমি ইচ্ছে করেই ওর সঙ্গে যোগাযোগ করিনি। ওর কিছু হলো না তো আবার? ছেলের হাসি মুখটায় হুট করেই যেন অমাবস্যার আধার নেমে এলো। নাজিফা ছেলের সামনে দাঁড়িয়ে বলল, তুই যা অথইদের বাড়িতে, ওসব সারপ্রাইজের দরকার নেই, সোজা অথইকে নিয়ে কনভেনশন সেন্টারে আসবি। নাজিফার কাছ থেকে বিদায় নিয়ে বের হলো প্রহর। পথ যেন ফুরাচ্ছে না, অথচ ২০ মিনিটের রাস্তা। কোনোরকমে পথ পেরিয়ে অথইদের বাড়ির সামনে এসে পৌঁছালো প্রহর। গাড়ি থেকে বেরিয়ে এক দৌড়ে চলে গেলে বাড়ির ভেতরে। ভেতরে ঢুকতেই সব যেমন কেমন দেখাচ্ছিল। প্রহরের মনে বিপদের কুবলাইছে। সেই সব ভাবনাকে পাত্তা না দিয়ে যখন দোতলায় পৌঁছালো ঠিক তখনই প্রহরের মনে হলো এই দৃশ্য কি কখনো কল্পনায় ভেবেছিল। মোটেও না। তবুও কেন দেখতে হলো? ঘরের পুরো মেঝে রক্তে লাল হয়ে আছে। একপাশে পড়ে আছে আলফাজের দেহ, অন্য পাশে সাবিনার। দুজনের দেহের গলাকাটা অংশ দিয়ে রক্তে চুইয়ে চুইয়ে পড়ছে। প্রহর কোনেরকম নিজেকে সামলে নিল। হুট করে অথইর কথা মনে পড়তেই প্রহরের দেহ যেন অসাড় হয়ে এলো। অথইর কিছু হলো না তো আবার এই ভেবে অসার দেহটাকে কোনোমতে টেনে হিঁচড়ে নিয়ে গেল অথইর ঘরের ভেতরে। কিন্তু পুরো ঘর ফাঁকা, কেউই নেই, শূন্যতায় ঘেরা। ব্যাস এতটুকু মনে আছে প্রহরের। চেতনা হারিয়ে পড়ে রইল অথইর ঘরে। কনভেনশন সেন্টারে অপেক্ষারত প্রহরের বাবা মা যখন দেখলেন ২ ঘন্টা পেরিয়ে গেছে অথচ প্রহর বা অথই কেউই ফিরে আসছে না, ঠিক তখনই ওনারা আর দেরি না করে বেরিয়ে পড়লেন। অথইদের বাড়িতে ঢুকতেই প্রাণপ্রিয় বান্ধবী এবং তার স্বামীর এমন মৃত্যু দেখে নাজিফা ভেঙে পড়লেন। অবচেতন মনেই প্রহর এবং অথইর কথা মনে পড়ল। দোতলার উদ্দেশ্য হাঁটতে শুরু করলেন। এই ফাঁকে প্রহরের বাবা পুলিশকে কল করলেন। দোতলায় অথইর ঘরে ঢুকতেই দেখলেন প্রহর নিচে পড়ে আছে। নাজিফা ছেলের কাছে গিয়ে বসলেন, মাথা কোলে তুলে নিলেন। প্রহরকে ডাকছেন কিন্তু প্রহরের কোনো রেসপন্স নেই। নাজিফা কাঁদতে কাঁদতে প্রহরের বাবাকে ডাক দিলেন। স্ত্রীর ডাক শুনে প্রহরের বাবা এসে দেখলেন তার ছেলে অবস্থা। আর কোনো কিছু না মাথা ঘামালেন না। নাজিফাকে রেখে প্রহরকে নিয়ে নিজেই হসপিটালে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করলেন। কারণ যে কোনো মুহূর্তে পুলিশ আসবে, কাউকে না কাউকে থাকতে হবে এখানে। ড্রাইভারের সাহায্য নিয়ে প্রহরকে গাড়িতে তুলে রওনা হলো হসপিটালের উদ্দেশ্য। এদিকে নাজিফা তখন ভয়ে আতঙ্কে মূর্ছা যাবার উপক্রম। সেই ঘটনা পেরিয়ে যাওয়ার আজ ৫ম দিন। সেদিন প্রহর মাইল স্ট্রোক করে। তবে আল্লাহর অশেষ দয়ায় বড় বিপদের হাত রেখে রক্ষা পায় সে। সাবিনা এবং আলফাজের ময়না তদন্ত শেষে দাফন হয়। কিন্তু অথইর কোনো খোঁজ পাওয়া যায়নি। প্রহর যেন বেঁচে থেকেও মৃত্যুর মতো অনুভূতিতে জড়িয়ে আছে। আজ হসপিটাল থেকে ডিসচার্জ পেয়েছে প্রহর। প্রহর চুপচাপ কারোর সঙ্গে কথা বলছে না। মলিন মুখখানায় কেবল অথইকে হারিয়ে ফেলার তীব্র বেদনা প্রকাশ পাচ্ছে। ডিসচার্জের সকল ফর্ম্যালিটিস সম্পূর্ণ করে প্রহরের বাবা যখন কেবিনে এলেন ঠিক তখনই প্রহর বেড ছেড়ে উঠে দাঁড়ালো। নাজিফা ছেলেকে ধরতে আসছিল।
প্রহর হাতে ইশারা করল, অর্থাৎ প্রয়োজন নেই। তুই কোথাও যাচ্ছিস? নাজিফা প্রশ্ন করল ছেলেকে। প্রহর ওর মোবাইল বের করে কাউকে কল করতে যাচ্ছিল। ওর আম্মির প্রশ্ন শুনে বলল, হ্যাঁ, কোথায়? অথৈকে খুঁজতে। অথৈকে খোঁজার জন্য পুলিশ আছে। তুই এত অসুস্থ শরীর নিয়ে কি করবি? যদি তোর কিছু হয়ে যায়? আম্মি, অথৈকে যদি আমি খুঁজে না পাই তবে এমনিতেই মরে যাব। আজ 5 দিন ধরে আমি কাপুরুষের মতো হসপিটালের বেডে শুয়ে আছি। তোমরা পুলিশের মিথ্যা আশ্বাস নিয়ে বাস করছো। আমার অথৈ কি অবস্থায় আছে একটিবার ভেবে দেখেছো তোমরা? কথাগুলো শেষ করে বের হয়ে গেল প্রহর। ছেলেকে আর বাধা দেয়নি নাজিফা। দীর্ঘশ্বাস ছাড়ল, অতঃপর নিজেদের বাড়ির উদ্দেশ্য রওনা হলো। এসআই রাহিমের বাসায় এসেছে প্রহর। এসআই রাহিমের অপেক্ষায় বসে আছে প্রায় মিনিট 5 মতো। সকালের নাশতা শেষ করে এসআই রাহিম ড্রয়িং রুমে এসে বসল। প্রহরকে দেখে ঢোক গিলল, আমতা আমতা করে বলল, স্যার, আপনি কেন কষ্ট করে আসতে গেলেন? আমাকে জাস্ট একটা কল করতেন। আমার স্ত্রীর খোঁজ। রাহিমের কপালে বিন্দু বিন্দু ঘাম জমছে। কারণ গোপন খবরের সূত্র অনুযায়ী প্রহর মির্জার ওয়াইফ যার কাছে আছে তার কাছে পুলিশ পৌঁছতে যাওয়ার আগে পুলিশের দেহগুলো হয়তো বুড়িগঙ্গা কিংবা শীতলক্ষার তীরে ভেসে উঠবে। আর সামনে বসা থাকা প্রহর মির্জাই বা কম কিসের? যদি একবার জানতে পারে যে তার স্ত্রী কার কাছে আছে, কোথায় আছে, জেনেও পুলিশ কিছু করছে না, ব্যাস গুলি করে দেবে। ভীষণ পাষাণ লোকেরই প্রহর মির্জা। মাঝখানে কি হয়েছিল কে জানে? পাষাণ হৃদয়ের লোকটা একেবারে শান্ত হয়ে গিয়েছিল। হয়তো বউটার জন্য। কথাগুলো ভাবতে ভাবতে পকেট থেকে রুমাল বের করে কপালের ঘাম মুছে ফেলল রাহিম। প্রহরের দিকে তাকিয়ে বলল, আমরা খোঁজ করছি স্যার। সিসিটিভি ফুটেজ চেক করা হচ্ছে। আপনি দুশ্চিন্তা করবেন না, আপনার স্ত্রীর খোঁজ অবশ্যই পেয়ে যাবেন। আজ পর্যন্ত তোকে যতগুলো কাজ দিয়েছি সবগুলোই তুই ঠিকভাবে করেছিস। কিন্তু আমার কলিজায় কে হাত দিয়েছে তুই এখন পর্যন্ত বলতে পারছিস না আমাকে। কি অদ্ভুত! নাকি তুই ইচ্ছে করেই? তোর বাচ্চাটার বয়স জানি কত? এসআই রাহিম বিস্মিত হয়ে তাকিয়ে আছে প্রহরের দিকে। প্রহর ওর প্যান্টের পকেট থেকে পিস্তল বের করে রাহিমের কপালে তাক করে বলল, এতক্ষণ যা বলেছি তা আবারও রিপিট কর। কারণ তখনকার কথাগুলো আমার বিশ্বাসযোগ্য মনে হয়নি। এসআই রাহিম থরথর করে কাঁপছে। না ধরা পড়ে গেছে সে। বেঁচে ফেরার একটাই পথ, সব সত্য জানিয়ে দেয়া। প্রহরের সামনে 2 হাত জোর করে বলল, স্যার, আপনার স্ত্রী যার কাছে সে আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া। ঢাকা শহরের যত অনৈতিক কর্মকাণ্ড আছে সবকটাতেই তার প্ররোচনা আছে। তাকে সবাই মেসবাহ নামে চিনে। আপনার স্ত্রী তার কাছে আছে। প্রহরের মনে হলো যেন ওর বুক থেকে 1000 টনের একটি পাথর সরে গিয়েছে। ওসব মাফিয়াদের ভয় পায় না প্রহর। কয়েক কোটি টাকা দিলেই তো অথৈকে ফিরে পাওয়া যাবে। প্রহর পিস্তল সরিয়ে ফেলল। রাহিমের অন্তরে প্রাণ ফিরে এলো। প্রহর পিস্তল পকেট ঢুকিয়ে রাখতে রাখতে বলল, কোথায় সেই আস্তনা যেখানে মেসবাহ থাকে? প্রহরের কথায় এবার শুকনো ঢোক গিলল। তারপর চোখ দুটো বন্ধ করে বলল, স্যার, আজ সকাল 11টার ফ্লাইটে আপনার স্ত্রীকে নিয়ে মেসবাহ ভাই আমেরিকার উদ্দেশ্য রওনা হয়েছে। প্রহর যেন এই কথার জন্য প্রস্তুত ছিল। কিন্তু যখন নিজেকে সামলে ফেলল ঠিক তখনই পরপর 2টো গুলির শব্দ হলো। রাহিমের রক্তাক্ত দেহ নিচে পড়ে আছে। মাথার দিকে দিয়ে গোলাগুলিয়ে রক্ত বের হচ্ছে। প্রহর প্রবাহিত রক্তের দিকে তাকিয়ে কল করল ওর এক বন্ধুকে, যে কিনা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এক উচ্চপদস্থ কর্মকর্তা। কল করতে ভাবছে সত্যি কি তবে চিরদিনের মতো হারিয়ে ফেলল অথৈকে। কেন সেদিন সকালে অথৈ ওভাবে রেখে ফিরে এসেছিল? যদি না ফিরে আসতো আজ হয়তো অথৈ ওর হৃদয়ের কাছে থাকত, একেবারে কাছাকাছি। এটা তো জানিস আমাদের ধর্মে কারো স্ত্রীকে বিয়ে করার অনুমতি নেই। আমি প্রহরের স্ত্রী। সবচেয়ে বড় কথা, আমি প্রহরকে ভালোবাসি। অথৈর কথাগুলো শেষ হতেই ঠাসুস করে থাপ্পড় মেরে বসল আগন্তুক। অথৈ গাল হাত রেখে ঘৃণা চোখে তাকিয়ে আগন্তুককে বলল, থাপ্পড়গুলো গুনিয়ে রাখিস। প্রহরের সঙ্গে যখন তোর দেখা হবে সবগুলো থাপ্পড় ফিরিয়ে দেবে। চুপ, একদম চুপ। প্রহর, প্রহর, বিরক্ত হয়ে গেছি আমি এই নাম শুনতে শুনতে। ভালো করে মাথায় ঢুকিয়ে নে। সংসার করবি শুধু আমার সঙ্গে। ভালোবাসবি শুধু আমাকে। প্রহরকে আর তোর এই মিছে খেলার বিয়েকে ভুলে যা। অথৈর গাল চেপে কথাগুলো বলল সে আগন্তুক। অথৈর তীব্র ব্যথায় চোখ মুখে শক্ত করে রাখল। পর মুহূর্তে আগন্তুকের কি যেন হলো। অথৈর গাল ছেড়ে দিয়ে শক্ত করে জড়িয়ে ধরল। নরম স্বরে বলল,
তোকে আমি ভালোবাসি বাবুই পাখি। তোকে ছাড়া আমি মরে যাব। দেখ তোকে পেলাম না কেন জানিস? তোর বাবা মায়ের জন্য। তাই আজ কি করেছিস জানিস? অথই জোরাজুরি করছিল আগন্তুকের বাঁধন থেকে মুক্ত হতে। যখনই ওর বাবা মায়ের কথা বলল ঠিক তখনই শান্ত হয়ে গেল। ভয়ে অথইর শরীর থরথর করে কাঁপছে। আগন্তুক যেন অথইর এই শিথিল দেহের অপেক্ষায় ছিল। আরও শক্ত করে জড়িয়ে ধরল অথইকে। মাথায় অপর চুমু খেয়ে বলল, তোর বাবা আর মাকে আজ আমি নিজ হাতে মেরে ফেলেছি। তুই কি চাস আমি প্রহরকে মেরে ফেলি? অথই শক্ত মূর্তির ন্যায় বসে আছে। চোখগুলো কেমন কঠিন হয়ে গেছে। নিজেকে সামলে ফেলল। আগন্তুকের চোখে দৃষ্টি রেখে বলল, কোন পাপের সাজা দিচ্ছিস আমাকে? আমার বাবা মা তোর কি ক্ষতি করেছে? তোর বাবা মা কোনো ক্ষতি করেনি। করেছে তো প্রহর। আবির, তোকে আমি অনেক ভালো জানতাম। কিন্তু তুই, আমি শুধু তোর সামনেই ভালো ছিলাম। অথই আবিরের পা হাত রেখে কাঁদতে 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 বলল, আমাকে আমার বাবা মায়ের কাছে ফিরিয়ে দিয়ে আয়। আমি শেষবারের মতো তাদের দেখতে চাই। আর প্রহর আমাকে ছাড়া স্রেফ মরে যাবে। আবির অথইর হাত সরিয়ে দিয়ে উঠে দাঁড়ালো। সিগারেট ধরিয়ে ধোঁয়া উড়াতে উড়াতে বলল, তৈরি হয়ে থাকবি। আজ সকাল 11টায় আমাদের ফ্লাইট। আমেরিকায় যাচ্ছি আমরা। অথই এবার যেন পাগল হয়ে গেল। গাল ফাটিয়ে চিৎকার করছে। কিন্তু ওর চিৎকার শোনার জন্য আবির ছাড়া কেউই নেই। আবিরের কোনো হেলদোল নেই। সিগারেটের শেষ টান দিয়ে এসে অথইর সামনে এসে বসল। সিগারেটের গন্ধে অথইর বমি পাচ্ছে। অথই মুখ সরিয়ে নেয় কিন্তু আবির শক্ত করে অথইর গাল চেপে ধরে ওর সামনে মুখ বাড়িয়ে বলল, যদি তুমি চাও যে প্রহর এই পৃথিবীতে বেঁচে থাকুক তবে চুপচাপ আমার সঙ্গে যাওয়ার জন্য তৈরি হয়ে যাও। আর হ্যাঁ, একটু পরেই উকিল আসবে। তোর আর প্রহরের ডিভোর্স পেপার রেডি হয়ে গেছে। সাইন করে দিও। যদি সাইন না করি? ঘৃণিত দৃষ্টিতে তাকিয়ে বলল অথই। আবির যেন এই কথার অপেক্ষায় ছিল। অথইর চোখে চোখ রেখে দাঁতে দাঁত চেপে বলল, তুই এটা ভাবিস না যে সুইসাইড করলে বেঁচে যাবি। তোর শরীরে যদি আমি একটুখানি আঁচড়ের দাগ পাই আল্লাহর কসম আমি নিজ হাতে প্রহরকে জবাই করে ফেলব। এখন তুই সিদ্ধান্ত নে তুই কি করবি। হয় প্রহর বাঁচবে কিংবা বাঁচবে না। কিন্তু সংসার তো তুই আমার সঙ্গেই করবি। আবির ঘর থেকে বেরিয়ে যায়। তবে যাওয়ার আগে দরজা লক করে যায়। বন্ধ দরজার এপারে অথই কেবল কাঁদে। কারণ এই এক জীবনে কেবল প্রহরকে ছাড়া আর কাউকে এই জীবনে নিজের পাশে কল্পনা করতে পারেনি এবং পারবেও না। কিন্তু পরিস্থিতি যে তাকে এমন এক মোড়ে এনে দাঁড় করিয়ে রেখেছে প্রহরের বেঁচে থাকা অনেক জরুরি। অথইর বিশ্বাস কোনো না কোনো একদিন প্রহর তার অথইকে খুঁজে বের করবেই। আর ঠিক সেদিনের জন্য হলেও প্রহরকে বেঁচে থাকতে হবে। উকিল সাহেব এলেন। অথই বিনা বাক্য ডিভোর্স লেটারে সাইন করে দেয়। আবির তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল অথইর দিকে। সাইন দেয়া হয়ে গেলে উকিল সাহেব চলে গেলেন। অথই উঠে এসে দাঁড়ালো আবিরের। চোখের জলে ভেজা গাল, এলোমেলো চুলগুলো যেন অথইর অপর বয়ে যাওয়া ঝড়ের আভাস দিচ্ছে। ক্ষণিকের জন্য অথইর জন্য আবিরের করুণা হলো কিন্তু নিজেকে সামলে ফেলল। কারণ নারীজাত বড্ড ছলনাময়ী, একবার দুর্বলতা জেনে ফেললে কখন কি করে বসে। প্রহরের গায়ে যদি বিন্দুমাত্র আঁচল লাগে তবে আবির মনে রাখবি সেদিন আমি নিজেকে ধ্বংস করে ফেলব। সেই সাথে তোকেও এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য অযোগ্য বানিয়ে রেখে যাব। আমার বাবা মায়ের কসম। আবির মুচকি হেসে বলল, তুই শুধু আমার পাশে ছাড় মতো থাকিস। ভালোবাসতে হবে না। আবিরের কথা শেষ হওয়ার আগে অথই ওর মুখের ওপর থু থু ছিটিয়ে দেয়। আবির চোখ বন্ধ করে রাগ সামলাতে ব্যস্ত। চোখ খুলে অথইর দিকে রক্তচক্ষু দৃষ্টিতে তাকিয়ে রইল। হুট করে অথইর ওড়নার কার্নিশ টেনে নিয়ে থু থু মুছে ফেলল। শীতল কণ্ঠে বলল, সোজা ঘরে গিয়ে তৈরি হয়ে নে। এয়ারপোর্টে পৌঁছেতে হবে। কথাগুলো বলে সেখানে থেকে চলে গেল আবির। আর অথই মেঝেতে বসে নিজের ভাঙ্গন জীবনের কথা ভাবতে ভাবতে মাতমে মেতে ওঠে। যেই মাতম কিনা আকাশ পাতাল ভারী করে তুলেছে। প্রহর পাগল প্রায় হন্য হয়ে দৌড়ে বেড়াচ্ছে। এয়ারপোর্টের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত নিজের প্রাণপিয়াসীকে খুঁজে বেড়াচ্ছে। শত অচেনা মুখগুলোর মাঝে নিজের চিরচেনা সেই মায়াবী মানবীকে খুঁজে বেড়াচ্ছে, যাকে দেখলে হৃদয়ের বুকে সৃষ্ট হওয়া কালবৈশাখীর ঝড়ের তাণ্ডব শান্ত হবে। কিন্তু শেষ ভরসাটুকু বোধহয় আর নেই। ইমিগ্রেশন বিভাগে খবর নিয়ে জানা গেল অথই আজ সকাল 11টার ফ্লাইটে ঢাকা ছেড়েছে। ব্যাস, এতটুকু অগ্নি খেয়াল আছে প্রহরের। এরপর আর কিছুই মনে নেই। পুরো পৃথিবী যেন হুট করে কালো আধারে ছেয়ে যাচ্ছে।
প্রহরকে বাড়িতে নেওয়া হলো। পুরো 24 ঘন্টা অতিবাহিত হওয়ার পর ওর চেতনা ফিরে আসে। কিন্তু হায়, এই চেতনা যদি কখনো না ফিরে আসতো, কেন মৃত্যু হলো না? এই ভেবেই প্রহর নিজের চুলগুলো মুষ্টিবদ্ধ করে টানছিল। নিঃশব্দের কান্নায় চোখ দুটো টকটকে লাল হয়ে আছে। নাজিফা ছেলের পাশে বসে আছে। সামনে মেঝেতে পড়ে আছে একটি সাদা কাগজ। কি সামান্য যোগ্যতা এই কাগজের! অথচ পুরো দুনিয়ায় যত ক্ষমতা এই কাগজের মধ্যে রয়েছে, তা অন্য কোনো বস্তুতে নেই। অনাদরে পড়ে থাকা এই কাগজটা আজ প্রহরের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পর্কের ভাঙ্গনের কারিগর। যাকে ভালোবাসে সংসার করার স্বাদ জেগেছিল, আজ সেই মানুষটা তার পর হয়ে গেছে। শুধুমাত্র এই কাগজের জোরে, একটি স্বাক্ষরের জোরে। আমি কোন পাপের শাস্তি আমি পাচ্ছি বলুন তো? মাত্র কয়েকদিনের ব্যবধানে আমি নিঃস্ব হয়ে গেছি। আমার এখনো বিশ্বাস হচ্ছে না যে আমার অথই আমাকে এতটা দূরে ছুঁড়ে ফেলেছে। ও যদি আমাকে ভালোই না বাসতো তবে কেন বিয়ে করতে রাজি হলো? ছেলের কথায় নাজিফা কান্নায় ভেঙে পড়লেন। তবুও ছেলের মাথায় হাত রেখে বলল, বাবারে, মাঝে মাঝে আমরা যা দেখতে পাই সবটা কিন্তু সত্যি নাও হতে পারে। হয়তো অথই। আমি প্লিজ, আর কোনো কিছু ওর সম্পর্কে বলবেন না। আমিও প্রথমে বিশ্বাস করিনি, কিন্তু ডিভোর্স লেটারের সঙ্গে পাওয়া চিঠি পড়ার পর আমি বিশ্বাস করতে বাধ্য হচ্ছি যে অথই চিটের অনমি। ও আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। আমার পবিত্র ভালোবাসাকে, আমাদের পবিত্র বিয়ের বন্ধনকে প্রত্যাখ্যান করেছে। প্রহর কথাগুলো যখন বলছিল ঠিক তখন নাজিফা খেয়াল করছিল ছেলের চেহারায় ফুটে ওঠা ঘৃণাকে। যেই চোখে এতদিন অথইর জন্য ভালোবাসা ছিল, আজ সেই চোখে কেবল অথইর জন্য ঘৃণা ফুটে উঠেছে। নাজিফা ছেলের পিঠে হাত বুলিয়ে দিচ্ছে। ছেলেটাকে শান্ত করার দরকার। এতটা ভেঙে পড়েছে ছেলেটা। পুরুষ মানুষ হয়তো কখনো কাঁদে না, তবে মাঝে মাঝে পরিস্থিতি তাদের এতটাই বাধ্য করে যে তাদের উপায় থাকে না। প্রহরের পরিস্থিতি ঠিক তাই। ভালোবাসার মানুষ যখন ধোঁকা দেয় ঠিক তখনই বোঝা যায় হৃদয় ভাঙার সুরে কতটা কষ্ট হয়। নাজিফা জানে না ডিভোর্স লেটারের সঙ্গে আসা আরেকটি সাদা কাগজে কোন বার্তা এসেছিল প্রহরের জন্য। কিন্তু এতটুকু হলফ করে বলতে পারবে যে অথই তার ছেলেকে দুমড়ে মুচড়ে ছুঁড়ে ফেলছে। এয়ারপোর্টে বিমান থেকে নামতেই বিশাল প্রোটোকলের মধ্যে দিয়ে বের হতে হলো অথই এবং আবিরকে। কালো কোট স্যুট পরা সাদা চামড়ার লোকগুলোর হাতে বিভিন্ন মডেলের বন্দুক এবং পিস্তল। বিমান থেকে এয়ারপোর্টের বাইরে আসা অবধি এখন পর্যন্ত আবির একটিবারের জন্যও অথইর হাত ছাড়েনি। অথই একবার চেষ্টা করেছিল, কিন্তু আবির ওর কানের কাছে গিয়ে ফিসফিসিয়ে কিছু একটা বলল। ব্যাস, অথই আর কিছুই বলেনি। কাঠপুতুলের ন্যায় রইল। আবির যেদিকে নিয়ে যাচ্ছে ঠিক সেদিকেই যাচ্ছে। এয়ারপোর্টের বাইরে আসতে শ্বেতাঙ্গ এক মেয়ে এসে ও হানি বলে আবিরের গলা জড়িয়ে ধরল। আবিরও মুচকি হেসে মেয়েটিকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরল। আই মিশর ইউ সো মাচ। আই মিশর ইউ টু বেবি। লিন্ডা, দিস ইজ মাই উড বি ওয়াইফ। অথই। আর অথই ও হচ্ছে লিন্ডা, আমার কাজিন। অথইর কোনো কিছুর ভাবান্তর নেই, মাথা নিচের দিকে দিয়ে রাখল। আবির আর ব্যাপারটা খাটাল না। লিন্ডার কাছ থেকে বিদায় নিয়ে অথইর হাত ধরে ব্ল্যাক ল্যাম্বরগিনিতে বসিয়ে দিল। তারপর নিজে গিয়ে বসল ড্রাইভিং সিটে। পেছনে বডিগার্ডদের গাড়ির বহর। অথই চোখ দুটো বন্ধ করতেই প্রহরের মুখখানা ভেসে উঠেছে। অভিমানী দুটো যেন বলতে চাইছে, আমাকে ছাড়া বাঁচতে পারবে তো? কি করে পারলে ডিভোর্স লেটারে সাইন করতে? একটিবার তোমার হাত কাঁপল না? অথই এবার নিজেকে আটকে রাখতে পারল না। চোখের পানি গড়িয়ে পড়ছে। আবির দেখেও না দেখার ভান করল। আপনমনে নিজ গন্তব্যের উদ্দেশ্য রওনা হলো। বিশালাকার একটি গেটের সামনে গাড়ি থেমে গেল। অথই ভেজা চোখে তাকালো আশেপাশে। আবির গাড়ি থেকে নেমে অথইর দিকে এসে দরজা খুলে হাত বাড়িয়ে দিল। অথই প্রচণ্ড ঘৃণায় চোখ ফিরিয়ে নিল আবিরের দিকে থেকে। চেষ্টা করল নিজেই গাড়ি থেকে বের হবার জন্য, কিন্তু আবির এবার যা করল তার জন্য মোটেও প্রস্তুত ছিল না অথই। অথই চুলের মুঠি ধরে মুখের সামনে ধরে বলল, এটা বাংলাদেশ না, এটা আমেরিকা। আর যেখানে দাঁড়িয়ে আছিস সেটাও আমার এলাকা, আমার প্রপার্টি। তোকে যদি মেরে লাশ গুম করে দেয় কেউ টের পাবে না। কথায় কথায় আমার সঙ্গে মেজাজ দেখাবি না। নয়তো নয়তো কি, প্রহরকে মেরে ফেলবি? আমাকে মেরে ফেলবি? তো মেরে ফেল না। দেরি করছিস কেন? পিস্তল রেডি। তোর টার্গেট ঠিক নিশানার জায়গাতে আছে। জাস্ট একটা গুলি আমার এই জায়গায়, বুকের বাঁ পাশটায় দেখিয়ে করে দে। আমি শান্তি পাবো।
প্রতিটি সেকেন্ডে মনে হচ্ছে আমি মরে যাচ্ছি। বারবার মৃত্যুর চেয়ে একেবারে শেষের কথাগুলো কেমন জড়িয়ে আসছিল। আবির কিছু বুঝে ওঠার আগে মাটিতে লুটিয়ে পড়ল অথই। আবির তৎক্ষণাৎ অথইকে কোলে তুলে নিল। বাড়িতে প্রবেশ করতেই কয়েকজন মেয়ে এগিয়ে আসে। আবিরের কোলে অথইকে দেখে সবাই কানাঘুষা করতে থাকে। আবির ওর বিশালাকা বেডরুমের নরম বিছানায় অথইকে শুইয়ে দিল। তারপর কল করলো ওর চেনা ডক্টরকে। ডক্টর জানালো কিছুক্ষণের মধ্যেই সে আসছে। আবির শান্ত হতে পারছে না। কেমন যেন ফিলিং হচ্ছে। লাইফে এমন কোনো ঘৃণিত কাজ নেই যে সে করেনি। মানুষ হত্যা করতে গেলে যার হাত একবারের জন্য কাঁপে না। আজ সেই মানুষটার কি হলো? উদ্ভ্রান্তের মতো অথইর পাশে গিয়ে বসল। অথইর হাতের ওপর হাত রাখতে গিয়েও রাখল না। অথইর মুখটার দিকে তাকাতে ভীষণ মায়া হলো আবিরের। চেহারায় শুষ্কতার ছাপ, প্রিয়জন হারানোর বেদনা সবটাই যেন অথইকে অন্তঃসারশূন্য করে গেছে। আবিরের যে কিছু করার নেই। হৃদয়ের কাছে সে নিজেই তো বন্দী। কি নেই তার? গাড়ি বাড়ি, বাংলো, টাকা পয়সা, ক্ষমতা সব আছে। ছিল না শুধু একছত্র হৃদয়ের মালিক। অথইকে যেদিন প্রথমবার দেখেছিল ঠিক সেদিন থেকে আজ পর্যন্ত অথইর জন্য একই অনুভূতি। অনুভূতির কোনো পরিবর্তন হয়নি। অথচ লোকে বলে ভালোবাসার রং বদলায়। কই আমার ভালোবাসার রং বদলায়নি কেন? ডক্টর এসে অথইকে চেক আপ করল। দুটো ইঞ্জেকশন পুশ করলেন। শারীরিক দুর্বলতা এবং ব্লাড প্রেশার লো থেকে এমনটা হয়েছে বলে চলে গেলেন। সেই সাথে এটাও বলে গেলেন খাওয়া দাওয়ার ব্যাপারে যেন সতর্ক হয়। আবির ডক্টরকে বিদায় দিয়ে অথইর পাশে এসে বসে রইল। এতটা চুপ, এতটা স্থির, এতটা শান্ত অথইকে কখনো কি দেখেছিল সে? না। যার চঞ্চল, মন ভোলানো হাসিতে খানেক হৃদয়ে দেও আসত, সেই মানুষটা আজ এতটা স্তব্ধ হয়ে গেছে। তবে আজ এই ক্ষণের উপযোগী ব্যবহার করা হোক। আবির অথইর মুখের দিকে তাকিয়ে রইল। কখনো কখনো চোখের দিকে, কখনো ঠোঁটের দিকে, কখনো কপালের ওপর ছড়িয়ে থাকা এলোমেলো চুলগুলোতে। হুট করে নাকের দিকে দৃষ্টি পড়ল। সাদা পাথরের নাকফুল জ্বলজ্বল করছে। কিছু একটা মনে পড়তে আবিরের কপালের দুপাশের শিরা ফুলে ওঠে। হাতের মুষ্টি শক্ত করে চেপে ধরে ঘর থেকে বেরিয়ে গেল আবির। কিছুক্ষণ পর একজন মেয়েকে সঙ্গে নিয়ে রুমের ভেতরে ঢুকল। মেয়েকে ইশারা করতেই মেয়ে খুবই আলতো হাতে অথই যাতে টের না পায় ঠিক সেভাবে নাকফুল খুলে ফেলল। মেয়ে নাকফুলটা খুলে এনে আবিরের কাছে দিতে আসছিল। আবির রাগান্বিত সুরে বলল, ডাস্টবিনে ফেলে এসো। মেয়ে চলে গেল। আর আবির তার পরবর্তী প্ল্যান নিয়ে ভাবছে। ভাবতে ভাবতেই আবিরের চেহারায় শয়তানি ভাব ফুটে ওঠে। হুট করে হা 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 হাসিতে মেতে উঠল। সময় তখন রাত ৩টে। প্রহর বারান্দায় দাঁড়িয়ে আছে। অদূর আকাশে তাকিয়ে আছে। দুচোখে কেবল সেই চিঠির শব্দগুলো ভেসে বেড়াচ্ছে। এখনও তার বিশ্বাস করতে কষ্ট হয় যে অথই আর ওর নেই। যাকে হৃদয়ের পুরোটা দিয়ে ভালোবাসল সে কিনা বিশ্বাসঘাতকতা করল। প্রহর চোখে ক্রোধ জন্মায়। যে ক্রোধের কারণে সামনে থাকা মানুষগুলো ভস্ম হয়ে যাবে। চোখের সামনে ফের কাগজটি মেলে ধরল। চোখ বুলিয়ে দেখে নিল অথইর হাতে লেখা শব্দগুলোকে। প্রিয় প্রহর, আপনি যখন আমার চিঠিটা পড়বেন তখন হয়তো আমি আর আপনার থাকব না। আপনার সঙ্গে আমার বিয়ে হয়েছে ঠিকই কিন্তু আমি আপনাকে মানতে পারছিলাম না। হুট করে মনে লোভ জন্মে গিয়েছিল। আপনার কত টাকা পয়সা, পাওয়ার, এসব দেখে আপনার ভালোবাসায় সাড়া দিয়েছিলাম। কিন্তু বিশ্বাস করুন আমার আপনার সঙ্গে বিয়ে হওয়ার পর থেকে আমি নিজেকে বোঝাতে পারছিলাম না। আমার মনে হচ্ছিল যে আমি আমার সত্তাকে এবং আমার হৃদয়কে টাকার সামনে নিলাম তুলে দিয়েছি। কিছুটা দেরি হলেও আমি বুঝতে পারলাম যে আমি আবিরকে ভালোবাসি। আবিরকে ছাড়া আমি পাগল হয়ে যাব। আমার চেয়ে হাজার গুণ সুন্দরী মেয়ে আপনি ডিজার্ভ করেন। পারলে আমাকে ক্ষমা করে দিয়েন। বিয়ে করে ফেলুন। ইতি। অথই। চিঠিটা পড়া শেষ হলো। পকেট থেকে লাইটার বের করে আগুন ধরিয়ে চিঠিটাকে পড়তে যাচ্ছিল কিন্তু কিছু একটা মনে পড়তেই লাইটার অফ করে ফেলল। চিঠিটা সযত্নে ভাঁজ করে ঘরে এসে আলমারিতে তুলে রাখল। প্রহর ড্রয়ার বন্ধ করে দীর্ঘশ্বাস ছাড়ল। আনমনে বলল, তোমাকে ভুলতে পারছি না অথই। আবার তোমার কাছ থেকে পাওয়া ধোঁকাও যে ভুলতে পারছি না। কি করব বল, মন বোঝে না। বিছানাতে গিয়ে গা এলিয়ে শুয়ে পড়ল। জানে ঘুম আসবে না তবুও প্রকৃতির নিয়ম মানতে যে হয়। চোখ দুটো বন্ধ করতেই অথইর মন ভোলানোর হাসির শব্দে প্রহরের ঠোঁটের কোণে হাসির রেখা ফুটে ওঠে। আমেরিকায়। অথই যখন চোখ খুলল তখন প্রায় দুপুরবেলা। অথই বেশ কিছুক্ষণ চিম মেরে বসে রইল।
হুট করে জীবনের কালো অধ্যায়ের কথা মনে আসতেই হু হু করে কেঁদে ফেলল বেচারি। ওর বাবা মা, ভালোবাসার মানুষ, প্রহরের কথা। আবির নামক ঝড় যে কোনো একসময় ওর জীবন থেকে এতগুলো মানুষকে কেড়ে নিবে যদি জানতো তবে কখনোই ওর সঙ্গে বন্ধুত্ব করত না। কিন্তু আফসোস, এমন সময় দরজা খুলে কেউ ভেতরে এলো। অথই ভেজা চোখে তাকালো সেদিকে। আবির এসেছে। আবিরকে দেখে বেড থেকে নেমে দাঁড়িয়ে পড়ল অথই। আবির মুচকি হেসে বেডে বসল। খুব ভালো করে অথইর পুরো শরীর একবার চোখ বুলিয়ে বলল, আমি এসেছি। এত ভয় পাওয়ার কি আছে? তুই এসেছিস বলে ভয় পেয়েছি। অথইর জবাব শুনে আবির হাসল। তারপর দুহাত তুলে তালি বাজাতেই দরজা খুলে ভেতরে প্রবেশ করল দুজন মেয়ে। জনের হাতে অনেকগুলো শপিং ব্যাগ। আবির ইশারা করলে মেয়ের দুজন শপিং ব্যাগগুলো খাটের ওপর রেখে বের হয়ে গেল রুম থেকে। আবির ইশারা করল অথইকে কাছে আসতে। অথই খায় দাঁড়িয়ে রইল একই জায়গায়। আবির নিজের রাগ কন্ট্রোলে রাখল, কারণ পাখিকে যখন খাঁচায় আটকাতে পেরেছে তবে পোষ মানাতে বেশি বেগ পেতে হবে না। এখন শুধু ধৈর্য দিয়ে বাকি কাজটুকু সম্পূর্ণ করতে পারলেই হলো। অথই, অথই, অথই। শেষ ডাকে অথই প্রায় ভয়ে আটকে উঠল। অথই কানে হাত দিয়ে মেঝেতে বসে পড়ল। আবির ধ্যাত বলেই নিজের চুলে হাত রাখল। তারপর কিছু একটা ভাবল। বেড থেকে নেমে অথইর পাশে গিয়ে বসল। অথই দূরে সরতে চাইলে আবির ওর হাত শক্ত করে জড়িয়ে ধরে আগের জায়গায় বসিয়ে রাখে। অথই কাঁদতে কাঁদতে বলছে, আর কি চাস বল তুই? আমার পুরো পরিবার, আমার ভালোবাসা, আমার সংসার সবই তো ধ্বংস করে ফেলেছিস। আমার শুধু তোকেই চাই বাবুই পাখি। তুই ভালো তো আমার জগৎ ভালো, তুই খারাপ তো তোর প্রহর। অথই কান্না বন্ধ করে আবিরের মুখের দিকে তাকিয়ে বলল, প্রহরকে তুই কিছু করবি না। আমাকে যা যা করতে বলেছিস আমি সব মেনে নিয়েছি। বিনিময়ে আমি তোর কাছে আমার প্রহরের নিরাপত্তা চেয়েছি। কাঁদতে কাঁদতে কথাগুলো বলল অথই। কান্নারত অথইর দিকে আছে আবির। কালো চুড়িদার, খোলা চুল, চোখের জল নিয়ে যে কাউকে সুন্দর লাগে কখনো ভেবে দেখেনি আবির। কিন্তু আজ অথইকে দেখে বিশ্বাস করতে বাধ্য হচ্ছে আসলেই মেয়েটাকে প্রত্যেকটি রূপে চমৎকার দেখায়। আবির কোনো একঘরে অথইকে নিজের কাছে টেনে আনে, তারপর চোখের জল মুছে দেয়। অথই নিজেকে ছাড়ানোর চেষ্টা করে। ওর মনে ভয় হয় এই বুঝি ওর ইজ্জতের ওপর হামলে পড়বে এই জল্লাদটা। অথইর হাত আর শক্ত করে চেপে ধরল আবির। তারপর মৃদুস্বরে কণ্ঠে বলল, তুই শুধু আমার হয়ে যা। দেখবি সব ঠিক হয়ে গেছে। আমি প্রহরকে কিছু করব না। আর কখনো বাংলাদেশ ফিরে যাব না। কি নেই আমার বল? সব আছে। সব নেই, শুধু এই পাথরের বুকে ভালোবাসা। তোকেই চাইছি শুধু। তোর নামখানা দিবি আমায়। তোর মুখে ভালোবাসা শব্দটা উচ্চারণ করিস না। এতে ভালোবাসা নামক শব্দের অপমান হবে। ভালোবাসা হারিয়ে ফেললে কেমন লাগে তুই কখনো অনুভব করতে পারবি না। তুই জানবি কি করে। তুই একটা পাষাণ, নির্দয় মানুষ। আমার বদদোয়া রইল তোর জন্য, যেদিন তোর জীবনের সত্যিকার অর্থে ভালোবাসা আসবে সেই ভালোবাসা যেন আল্লাহ তাআলা যেন ছিনিয়ে নেন, যেমনটা তুই আমার কাছ থেকে কেড়ে নিয়েছিস। অথইর কথাগুলো শোনার পর পাগলের মতো মাথার চুলগুলো টানছে আবির। এটা তুই কি বললি অথই? ফিরিয়ে নে তোর বদদোয়া। তুই তো আমার ভালোবাসা। তোর কিছু হলে আমি মরে যাব রে বাবুই পাখি। আমি কি বলছি তুই শুনতে পারছিস? তেরো বদদোয়া তুই ফিরিয়ে নে অথই। আল্লাহর কাছে ক্ষমা চা। আবিরের কথা শুনে পাগলের মতো হাসছে অথই। হাসতে হাসতে ওর চোখের কোণে পানি চলে আসে। কোনোমতে হাসি থামিয়ে আবিরকে বলল, তুই একটা খুনি। তোর মুখে কি আল্লাহর নাম শোভা পায়? আল্লাহকে যদি ভয় করতি তবে আমার সাথে আমার পরিবারের সাথে এত বড় জুলুম করতে পারতি না। ফেরত নেব না আমার বদদোয়া। আমি নিজ চোখে তোর ভালোবাসা হারানোর তীব্র ব্যথায় ছটফট করা দেহটাকে দেখতে চাই, যেমনটা এখন আমি ছটফট করছি। আবির অসহায়ের মতো তাকিয়ে রইল অথইর দিকে। জীবনে আজ প্রথমবারের মতো নিজেকে নীচ মনে হলো, পাওয়ারলেস মনে হলো। সবার মাথার ওপরে যে একজন আছে আমরা মাঝে মাঝে ভুলে যাই, অথচ তিনি আছেন, সব দেখছেন। একদিন সকল পাপ পুণ্যের বিচার তিনি নিজ হাতে করবেন। আবির আর কিছুই বলতে পারল না, অথই রুম থেকে বের হয়ে গেল। অথই সেখানে বসেই কাঁদছে। ম্যাম। অথই পেছনে তাকিয়ে দেখল একজন মধ্যবয়স্ক নারী হাসিমুখে দাঁড়িয়ে আছে। দেখতে বাঙালি মনে হচ্ছে। অথই ওর চোখের জল মুছে ফেলল। মেইড বলল, স্যার বলেছে ফ্রেশ করিয়ে আপনাকে তৈরি করতে সাহায্য করতে। আমি এখন কিছুই করব না। আপনি প্লিজ যান এখান থেকে।
আমি এই ঘর থেকে এখন যদি বেরিয়ে যাই তবে আমার চাকরিটা আর থাকবে না। আপনি আমার দোয়া করে হলেও ফ্রেশ হন প্লিজ মা। মেয়েদের কথা শুনে অথৈর কি যেন হলো। মেয়েদের সামনে দাঁড়িয়ে বলল, আমি কি আপনাকে একটু জড়িয়ে ধরতে পারি? মেয়ে ভীষণ অবাক হয়, কারণ তার মতো এত নগণ্য মানুষের অতি সামান্য এই আবদার কিন্তু কেন মেয়ে না করতে পারেনি। অথই মেয়েকে জড়িয়ে ধরল, তারপর কাঁদতে কাঁদতে বলছে, আমার বাবা আমাকে সবসময় মা বলে ডাকত। আমার মা ঠিক আপনার মতো করে কথা বলতো। অথইর কান্না দেখে মেয়ে ভয় পেয়ে যায়। অথইর মাথায় হাত বুলিয়ে বলছে, এতে কান্না করার কি আছে? আপনার বাবা মায়ের কাছে কল করুন, কথা বলুন। হুট করে দূরে চলে এসেছেন তাই এতটা খারাপ লাগছে। আমার বাবা মাকেও নেই, চিরদিনের জন্য আমাকে এতিম করে চলে গেছে। অথইর ওপর ভীষণ মায়া হলো মেয়েদের। আর কিছু বলে যে সান্ত্বনা দিবে সে ভাষাটুকু অবধি খুঁজে পাচ্ছে না। অথই যখন মেয়েদের সঙ্গে কথা বলছিল ঠিক তখনই হুড়মুড় করে রুমের ভেতরে ঢুকলো আবির। আবিরকে দেখে মেয়ের চলে গেল। অথই ওর চোখের পানি মুছে ফেলল। আবির ধীর পায়ে এসে অথইর সামনে দাঁড়ালো। অথই সরে যাওয়ার জন্য পা বাড়াতেই আবির অথইর হাত পেছনে থেকে টেনে ধরে। অথই হাত ছাড়ানোর চেষ্টা করতেই আবির অথইর হাত পেছনে মুচে ধরে নিজের দিকে টেনে আনল। আবিরের প্রশস্ত বুকে অথইর পিঠ লেপ্টে আছে। অথইর নিজের প্রতি ঘৃণা আসছে। নিজের বাবা মার হত্যাকারীকে চোখের সামনে দেখতে পেয়ে কিছু না করার ক্ষমতা ওকে কুরে কুরে খাচ্ছে। আই সেড লিভ মি আবির, ডোন্ট টাচ মি, আই হেট ইউ, বাট আই লাভ ইউ অথই। তোর ভালোবাসার কোনো প্রয়োজন নেই আমার। তোর হেট ইউ তোর কাছেই রাখো। কথাগুলো বলতে বলতে অথইর কানের কাছে মুখ বাড়িয়ে ফিসফিস করে বলল, প্রহরের বুকে ঠিক এভাবে লেপ্টে থাকতি তাই না? তোর এই গালে ঠোঁট জোড়ায় বুঝি চুমুখে? চুপ কর আবির। কেন চুপ করব আমি? আমি তোকে ভালোবাসতাম, বাট মাঝখান দিয়ে প্রহর এসে তোকে ভোগ করে ফেলল। কত শত রাত আমার এমনও গেছে কেবল তোকে কিভাবে আদরের বুকে জড়িয়ে রাখবো এই ভেবে ভোর হয়ে যেত। আর মাঝখানের প্রহর এসে তোর দেহটাকে, শুধুমাত্র তোর জন্য প্রহর এখনো বেঁচে আছে, নয়তো ওকে আমি, নয়তো তুই কি ভুলে যাস না প্রহর আমার স্বামী? ওর অধিকার ছিল আমার ওপর। এখন তুই আমার সঙ্গে যা করছিস তা কি জানিস তুই? ভালোবাসার মানুষকে ছুতে বৈধতার কি প্রয়োজন? কথাটি বলতে বলতেই অথৈর কোমর জড়িয়ে ধরে নিজের সঙ্গে আষ্টে পৃষ্ঠে মেশাতে নিচ্ছিল ঠিক তখনই অথৈ আবিরের কাছ থেকে নিজেকে মুক্ত করে ফেলল। তারপর চোখ রাঙিয়ে আবিরকে বলল, ডোন্ট ইউ ডেয়ার আবির, তোর ওই পাপী দেহের সঙ্গে আমাকে মিশিয়ে দিস না। তোকে আমি ঘৃণা করি। আমাকে স্পর্শ করার দুঃসাহস দেখাবি না। এতে পরিণাম কিন্তু ভালো হবে না। আবির হাসতে হাসতে অথৈর দিকে এগিয়ে যায়। অথৈ এবার ভয়ের পায় না ঠায় দাঁড়িয়ে রইল। আবির অথৈর মুখোমুখি দাঁড়িয়ে বলল, ওকে, এখন তোকে স্পর্শ করব না, তবে আজ রাতে নিশ্চয় স্পর্শ করতে পারবো। কথাটি বলেই অথৈকে চোখ মারল আবির। অথৈ কিছুই বুঝতে উঠতে পারছে না। মানে কি? এত প্রেশার দিস না তোর এই ছোট মস্তিষ্কে। আমি বলি আসল ব্যাপারটা, আজ বিকেলে পাশের এক মসজিদে তোর আর আমার বিয়ে হবে। আর বিয়ে হয়ে গেলে রাতে কি হয় সেটা নিশ্চয়ই তোকে বলতে হবে না। তোকে বিয়ে করার চেয়ে গলায় ফাঁস দিয়ে মরে যাব আমি, তবুও তোকে বিয়ে করব না। তুই নিজের কোনো ক্ষতি করবি না। তোর সুরক্ষিত দেহের বদৌলতে প্রহর বেঁচে থাকবে। কথাটা নিশ্চয়ই ভুলে যাসনি। শুনেছি মানুষ মরে গেলে তার সকল অনুভূতিও নাকি মরে যায়। আমি মরে গেলে আমার হৃদয়ে থাকা প্রহরের জন্য সকল অনুভূতি মরে যাবে। আমার মৃত্যু নিশ্চয় সকল সমস্যার সমাধান। অন্তত আমি বেঁচে থাকতে তোকে কখনো বিয়ে করব না। কথাগুলো বলতে দেরি হয়নি অথই দৌড়ে যায় ব্যালকনির দিকে। কোনো দিকে না তাকিয়ে সেখানে থেকে লাফিয়ে পড়ে। এতক্ষণ চোখের সামনে যা কিছু ঘটল তা বুঝতে মিনিট দুয়েক সময় লাগলো আবিরের। যতক্ষণে বুঝতে পারল ততক্ষণে সব শেষ। আবির রুমের দরজা খুলে দৌড়ে নিচে চলে যায়। লনের দিকে যেতেই দেখতে পেল পিচঢালা কালো পথটা লাল রক্তের রঞ্জিত হয়ে যাচ্ছে। হসপিটালের করিডোরে উদ্ভ্রান্তের ন্যায় পায়াচারি করছে আবির। খানিকটা দূরে ওর বডিগার্ড এবং পিয়ে দাঁড়িয়ে আছে। অপারেশন থিয়েটার থেকে একজন ডক্টর বের আসে। আবির দৌড়ে যায় ডক্টরের কাছে। ডক্টর আবিরকে দেখে হতাশাজনক সুরে জানালো, অথৈর অবস্থা ভীষণ আশঙ্কাজনক। মাথা ফেটে রক্ত বের হওয়ার কারণ অতিরিক্ত রক্তপাত হয়েছে। যদিও রক্ত দেয়া হয়েছে, ডান পা অচল হয়ে গেছে। বাম পায়ের অবস্থা এখনই কিছু বলা যাচ্ছে না। অথৈর মৃত্যু হতে পারে।
আর যদিও বেঁচে যায় তবে কোনোদিনও সুস্থ স্বাভাবিকভাবে চলতে পারবে না অথই। আবির ডক্টরের কথা শুনে যেন নিজের রাগটাকে কন্ট্রোল করতে পারছে না। ডক্টরের কলার চেপে ধরে বলল, প্লিজ ডক্টর, সেভ মাই অথই। আই কান্ট লাইভ উইদাউট হার। সি ইজ মাই লাইফলাইন। আবিরের ম্যানেজার দৌড়ে এসে আবিরকে ছাড়িয়ে নিল। ডক্টর আবিরের কাঁধে হাত রেখে বলল, ডোন্ট ওয়ারি, সি উইল বি ওকে। প্লিজ প্রে ফর হার। আবির কিছুই ভাবতে পারছিল না। কেবল অথইর দেয়া বদদোয়া ওর মস্তিষ্কে ঘুরছিল। 2 বছর পর আজ প্রহরের জন্মদিন। পুরো অফিস জুড়ে সাজ সাজ রব। পার্টি থ্রু করেছে প্রহরের বিজনেস পার্টনার লিন্ডা। যদিও এসব নিয়ে মাথা ব্যথা নেই প্রহরের। প্রহর ভালো করেই জানে লিন্ডা প্রহরের ওপর খানিকটা ফুটবল না হলে কি কেউ কারো বিজনেস পার্টনারের জন্য এত বড় পার্টির আয়োজন করতে পারে। যদিও এখন আর আগের মতো কোনো অকেশন এতটা টানে না। অথই ওর জীবন থেকে চলে যাওয়ার পর থেকে রঙিন জীবনটা কেবল সাদা কালো রঙে লেপ্টে আছে। রঙিন দুনিয়া ওকে হাতছানি দিয়ে ডাকে কিন্তু সাড়া দিতে ইচ্ছে করে না। মাঝে মাঝে ওর ইচ্ছে ছাদে গিয়ে সোজা নিচে লাফ দিতে। কিন্তু যখনই মনে পড়ে আত্মহত্যা মহাপাপ ঠিক তখনই নিজেকে সামলে নেয়। হে প্রহর। প্রহর ঘুরে দেখল লিন্ডা দাঁড়িয়ে আছে। প্রহর আবার নিজের কাজে মনোযোগী হলো। লিন্ডা ভীষণ কষ্ট পেল প্রহরের আচরণে। কত যত্ন নিয়ে আজ পিঙ্ক কালারের শাড়ি পরেছে। ভেবেছিল প্রহর আজ ওর দিকে তাকিয়ে থাকবে, নজর ফেরাতেই পারবে না। কিন্তু সেই আশায় গুড়ে বালি। প্রহর ওকে পাত্তাই দিচ্ছে না। লিন্ডার ভীষণ রাগ হচ্ছে প্রহরের ওপর। রেগেমেগে প্রহরের সামনে গিয়ে প্রহরকে বলল, আপনি কি জানেন মেয়েরা কখন বেশি সাজতেন পছন্দ করে? সেটা জেনে আমি কি করব মিস লিন্ডা? প্রহরের উত্তর শুনে আশাহত হলো লিন্ডা। নিজেকে সামলে ফেলল। কারণ রেগে গেলে সব ভেস্তে যাবে। মেয়েরা যাকে মন প্রাণ দিয়ে চায়, ভালোবাসে, ঠিক সেই মানুষটার সামনে নিজেকে খুব সুন্দরভাবে প্রেজেন্ট করতে চায়। আমিও চাই আমার ভালোবাসার মানুষের সামনে নিজেকে প্রেজেন্ট হোক শাড়ি কিংবা বাঙালিয়ানার কিছু। লিন্ডা, আপনি বোধহয় জানেন না যে আমি ডিভোর্সি। আমি সব জানি। ওই মেয়ে আপনাকে ফেলে অন্য কারোর সাথে পালিয়ে গে। শাট আপ লিন্ডা। ওর একটা নাম আছে। এভাবে কথা বলছেন কেন? তো কিভাবে কথা বলবো? 6 মাস ধরে আমি আপনার পেছনে পড়ে আছি, আপনাকে বিভিন্নভাবে আমার মনের কথা বোঝাতে। মানুষের জীবনে প্রেম একবারই আসে মিস লিন্ডা। আমার জীবনেও প্রেম একবারই এসেছে। আমার সেই প্রেমের নাম অথই। লিন্ডার চোখে জল চলে এলো। কান্নারত সুরে বলল, আমাকে একবার গ্রহণ করে দেখুন না। দেখবেন আমি আপনাকে এতটা ভালোবাসা দেব যে আপনি ভুলে যাবেন অথইকে। লিন্ডার কথা প্রহর হাসে। প্রহরের হাসি ভ্রু কুঁচকে তাকায় লিন্ডা। গত 2 বছরের 6 সেকেন্ডের জন্য আমি অথইকে ভুলতে পারিনি। ঘুমাতে যাওয়ার আগে আমার চোখে সর্বশেষ অথইর মুখটা ভাসে। রোজ সকালে যখন জেগে উঠি ঠিক তখনও আমি অথইকে দেখি। আর সেখানে আপনি বলছেন আপনার ভালোবাসা পেলে আমি অথইকে ভুলে যাব। ভুল ভাবছেন আপনি। আমি চাই না অথইকে ভুলে যেতে। ওকে ভুলে যাওয়া মানেই আমার ভালোবাসাকে অসম্মান করা। লিন্ডা আর কিছু বলতে পারল না। কাঁদতে কাঁদতে বেরিয়ে গেল প্রহরের কেবিন থেকে। প্রহর সেদিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে ড্রয়ার খুলতেই বের হয়ে এলো একটি খাম। খামের ওপর হাত বুলিয়ে আনমনে বলে উঠল, অথই, তোমাকে আমি একবার খুঁজে পাই, তারপর আর কোথাও যেতে দেব না। এতটা ত্যাগ স্বীকার কে করতে বলেছিল তোমায়? মরে যাওয়ার আগে দেখতে পাবো তো তোমায়। আমেরিকায় লাল রঙের ভারী শাড়িতে বউ সাজে চমৎকার দেখাচ্ছে অথইকে। অথই আয়নার দিকে তাকিয়ে আছে অসহায়ের মতো। জীবনটা দরুন বদলে গেছে ওর। আয়নায় যখন তাকালো তখন নিজের প্রতিবিম্বের পাশে আবিরের প্রতিবিম্ব দেখতে পেল অথই। চোখ নিচু করে ফেলল। আবিরের গায়ে শেরওয়ানি। আবির অথইর সামনে হাঁটু গেড়ে বসল। অথইর মুখের দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে রইল। কিছু একটা খোঁজার চেষ্টা চলছে। জানিস, কতদিন হয়ে গেল তোকে আর আগের রূপে দেখতে পাই না। মাঝে মাঝে নিজের কিসমতের ওপর থু থু ফেলতে ইচ্ছে করে কিন্তু পর মুহূর্তে নিজেকে সামলে ফেলি। কারণ সেদিন তোর বড় ধরনের ক্ষতি হতে পারত কিন্তু আল্লাহ তোর রক্ষা করেছেন। তুই বেঁচে ফিরেছিস আমার কাছে। আমার আর কিছুর দরকার নেই। শুধু তুই আমার চোখের সামনে থাকলেই হলো। পঙ্গুত্ব জীবনের চেয়ে সেদিন যদি আমার মৃত্যু হয়ে যেত বড্ড ভালো হতো আবির। এই যে আমার অসহায়ত্বের সুযোগ নিয়ে বারবার গায়ে হাত দিস, জানিস আমার নিজেকে কীট মনে হয়। অথই, কি বলছিস তুই এসব? আমার স্পর্শ তোর ভালো লাগে না বিধায় তো আজ আমাদের বিয়ে হলো।
আর মরে যাওয়ার কথা বারবার বলিস কেন? পা হারিয়ে ফেলেছি আমার, বাবা মা নেই, প্রহরকে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়েছিস তুই। পঙ্গুত্ব আমাকে এতটাই গ্রাস করে ফেলেছে যে এখন আমার তোকে স্বামী হিসেবে গ্রহণ করতে হচ্ছে। আমার শরীরটাকে পাওয়ার জন্যই তো তুই এত বড় ষড়যন্ত্র করেছিস। আমি যদি পারতাম তোকে নিজ হাতে খুন করে ফেলতাম আবির। অথৈর কথায় ভীষণ কষ্ট পেল আবির। অথৈকে দেয়া কষ্টগুলোকে ধীরে ধীরে উপলব্ধি করছে আবির। কিন্তু এখন যে আর কিছুই করার নেই। আবির দীর্ঘশ্বাস ফেলে শেরওয়ানির পকেট থেকে পিস্তল বের করে অথৈর হাতে দিয়ে বলল, শরীর ছুঁতে পারার চেয়ে মন ছুঁয়ে দেখা বড্ড কঠিন জিনিস রে অথৈ। অথচ কিছু বছর আগেও আমেরিকার পার্টি ক্লাবের অনেক টপ প্রস্টিটিউটের সঙ্গে আমার ইন্টিমেট হয়েছে। কিন্তু দেখ, তোকে ভালোবাসার পর থেকে আমি তোর শরীর চাইনি, কেবল তোকেই চেয়েছি। তোর মন চাওয়ার মতো স্পর্ধা আমার নেই। তোর মন না হয় না চাইতে পারি, কিন্তু তোকে আজ স্ত্রী হিসেবে পেলাম, এটাই বা কম কিসের? হোক না তুই আমার দুদিনের বউ, তবুও তো তুই আমার বউ হলি, একান্তই আমার হলি। কথাগুলো বলে আবির অশ্রুসিক্ত চোখ নিয়ে অথৈর হাতের পিঠে চুমু খেল। অথৈ আবিরের কাছ থেকে হাত সরিয়ে হুইলচেয়ার চালিয়ে চলে গেল জানালার সামনে। আবির তাকিয়ে রইল অথৈর দিকে, কারণ আর কয়েকটা দিন এরপর তার এত সাথের মানুষটাকে যে ছেড়ে যেতে হবে বহুদূরে। অর্কিড ফুল দিয়ে সাজানো পুরো ঘরটায় আলাদা এক আভা ছড়াচ্ছে। মোমবাতির আলোয় মিশে যেন এক অনন্য ভুবন। বিছানায় বউ সেজে বসে আছে অথৈ। না চাইতেও আজ অপেক্ষা করতে হচ্ছে। এই ফুলের বাসরে যদি প্রহর থাকত, কত স্বপ্ন ছিল জনের, কিন্তু আজ সব কেবল মনের কল্পনা। খুব বেশি অপেক্ষায় রাখলাম তোকে, সরি। রুমের মধ্যে প্রবেশ করে দরজা লাগাতে লাগাতেই কথাটি বলল আবির। অথৈ কথাগুলো শুনেও না শোনার ভান ধরল। আবির অথৈর দিকে এগিয়ে যায়। অথৈর পাশে গিয়ে বসল। অথৈ শক্ত হয়ে বসে রইল, কারণ চাইলেই যে আজ পালিয়ে যেতে পারবে না। কেন বিধাতা ওর এত পরীক্ষা নিচ্ছে? প্রথমে বাবা মাকে, তারপর প্রহরকে। স্বেচ্ছায় মৃত্যুকে বেছে নিল, কিন্তু মৃত্যু যেন ওর উপর উপহাস করল। মৃত্যুকে আলিঙ্গন করতে পারে নাই ঠিকই, তবে সেদিন পঙ্গুত্বকে গ্রহণ করতে হয়েছিল। এই 2টা বছরে হয়তো তুই বুঝে গিয়েছিস মানুষটা আমি সুবিধার নই। শহরের যত বড় বড় মাদকদ্রব্যের কারখানা সবই আমার। খুন করা আমার বা হাতের খেলা। আমি কখনোই বাংলাদেশের স্থানীয় ছিলাম না, কিন্তু একবার ঢাকায় যাওয়ার পর পথে তোকে দেখেছিলাম। সেই দেখায় যেন আমার কাল হয়েছিল। আমেরিকায় ফিরে আসার পর কেমন শূন্যতা ভর করেছিল আমার উপর। শূন্যতা যে কেন অনুভব করেছিলাম কারণটা বুঝতে আমার 5 দিন লেগেছিল। প্রথমে নিছক মনের ভ্রম ছাড়াই কিছুই ভাবিনি, কিন্তু দিন যতই গড়িয়ে যাচ্ছিল আমি ততটাই বেসামাল হয়ে যাচ্ছিলাম। দিকবিদিক শূন্য এই মানুষ আমি সামান্য তোর মাঝে নিজেকে ধারণ করার অদম্য বাসনাকে পূরণ করার জন্য বাংলাদেশ আবারও ফিরে গেলাম। তবে বড় ভাই মেসবাহ হিসেবে নয়, সহজ সরল আবির সেজে। তোর ভার্সিটিতে অ্যাডমিশন নিলাম। কয়েকদিন ক্লাস করার পর বুঝতে পারলাম তোর ভেতরে ফ্রি মিস্কিংয়ের ভূত আছে। তাই আমিও সাহস দেখিয়ে তোর কাছ থেকে বন্ধুত্ব ছিনিয়ে আনলাম। বিশ্বাস কর, তোর ভালোবাসায় আমার প্রতিনিয়ত জর্জরিত হচ্ছিলাম। এরই মাঝে সব কিছু আমার প্ল্যান মোতাবেক চলছিল, কিন্তু তোর আমার মাঝে প্রহর মির্জা চলে এলো। খবর জানলাম তুই নাকি প্রহরের বাল্যকালের বউ। জানিস সেদিন আমার কি অবস্থা হয়েছিল? পাগলের মতো সারাদিন কেঁদেছিলাম আমি। তুই যদি কষ্ট পাস তবে তোর কষ্ট ভাগ করে নেয়ার লোকের অভাব নেই, কিন্তু আমার তো কেউ নেই অথই। সেদিন আমি নিজেই নিজের অনুভূতির সঙ্গে লড়াই করেছিলাম। তারপর দেখ আজ আমার সকল বাসনা পূরণ হয়ে গেছে। আমার এই বিশাল বড় বাড়িতে, আমার রুমে, আমার হৃদয়ের কাছে তুই বউ সেজে বসে আছিস। কথাগুলো বলতে বলতেই আবির অথৈর গলায় মুখ গুজে দেয়। অথৈর চোখ বন্ধ করে ফেলে। আবিরের স্পর্শ যে মৃত্যুর যন্ত্রণাসম অনুভূতি দিচ্ছে। না, এই যন্ত্রণা থেকে মুক্তি পেতেই হবে। হুট করে আবিরকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরল অথৈ। আকস্মিক অথৈর আচরণ দেখে আবির অবাক হয়ে গেল। অথৈকে বুক থেকে সরিয়ে এনে ওর গালে হাত রেখে বলল, তুই ঠিক আছিস তো বাবুই পাখি? হ্যাঁ আমি ঠিক আছি, কিন্তু ভেবে দেখলাম তোকে মেনে নেয়া ছাড়া আমার আর কোনো উপায় নেই, তাই। খুশিতে আত্মহারা আবির। অথৈকে জড়িয়ে ধরতে গেলেই আবিরের হুট করে চেহারায় আকৃতি বদলে যায়। অবিশ্বাস্য চোখে তাকালো অথৈর দিকে। অথৈ মুচকি হেসে বলল, কেমন সারপ্রাইজ দিলাম আবির? আবির যেন বিশ্বাসই করতে পারছে না।
অথই, কি করে পারলো? এই যে দেখ, তোর গলা দিয়ে রক্ত বের হচ্ছে। কষ্ট হচ্ছে তাই না? আমার বাবা মায়েরও ঠিক একই কষ্ট হয়েছে। চাইলেই তোর মাথাটা একেবারে তোর শরীর থেকে আলাদা করে ফেলতে পারি, কিন্তু করছি না। কেন জানিস? মৃত্যুর আগে আরও একবার আমাকে মন খুলে দেখে নে। তোর জীবন ধ্বংসের কারিগরকে আরেকবার দেখে নে। আবির ধপাস করে খাট থেকে মেঝেতে পড়ে যায়। আবিরের এই পরিস্থিতি যেন অথৈকে আনন্দ দিচ্ছিল। আবির এখন অথৈর দিকে তাকিয়ে আছে। ওর চোখগুলো যেন হাজারো প্রশ্নের উত্তর চাইছে। চোখ দুটো কেমন নিভু নিভু হয়ে আসছে। হুট করে ওর মনে হলো অথৈ ওর দিকে এগিয়ে আসছে, তাও আবার পায়ে হেঁটে। কিন্তু এ কি করে সম্ভব? অথই তো, কি ঝটকা লেগেছে তো! আমাকে হাঁটতে দেখে নিশ্চয় ভীষণ আনন্দে হচ্ছে, তাই না আবির? না হেঁটে উপায় আছে বল? তুই কত ডক্টরের কাছে নিলি। সুস্থতা নিশ্চয় প্রাপ্য আমার। গত 1 মাস আগেই নিজ পায়ে হাঁটতে শিখেছি আমি। ভাবলাম তোকে যেহেতু আমি এত বড় সারপ্রাইজ দেব, তাহলে এই সারপ্রাইজটা তোলা থাক। কেমন লাগলো সারপ্রাইজ? আবির কিছু বলতে চাইছে কিন্তু বলতে পারছে না। হাত বাড়িয়ে অথৈকে স্পর্শ করতে গেলে অথৈ উঠে দাঁড়ায়। তারপর আবিরের বাড়িয়ে দেয়া ওই হাতে পা দিয়ে ধাক্কা দিয়ে বলল, তোর মতো একটা নিকৃষ্ট কীট কখনোই মানুষের ভালোবাসা পাবার যোগ্য না। তোদের স্থান হচ্ছে নর্দমার পাশে। অথৈর দিকে তাকিয়ে থাকা অবস্থায় আবিরের মৃত্যু হয়। অথৈ গিয়ে ফুলে সাজানো সেই খাটে গিয়ে বসল। কারণ নাটক মাত্র শুরু হয়েছে। আরও অনেক অভিনয় করা বাকি। সকাল হতেই পুলিশ হাজির। আবিরের লাশ নিয়ে যাওয়া হয়। আর অথৈকে পুলিশের হেফাজতে। কারণ পুলিশের ধারণা আবিরের হত্যাকারী অথৈ। কিন্তু বাড়ির সকল মেয়েদের সাক্ষীর ওপর নির্ভর করে অথৈ মুক্তি পায়। পায়ে চলতে পারে না এমন একটা মানুষ কি করে একটা সুস্থ সবল মানুষের গলায় ছুরি চালাতে পারবে? জানো, তোমাদের দেখার জন্য আমি কতটা ছটফট করেছি। তোমাদের হত্যার প্রতিশোধ আমি নিয়েছি। অথই ওর বাবা মায়ের কবরস্থান থেকে খানিকটা দূরে দাঁড়িয়ে কথাগুলো বলছিল। এমন সময় ওর পাশে এসে একজন দাঁড়ালো। অথই তাকিয়ে দেখল প্রহর এসেছে। অথই কাঁদতে কাঁদতে প্রহরের বুকে মাথ রেখে বলল, এমনটা কি হবার কথা ছিল? আমার পরিবার এক নিমিষেই শেষ হয়ে গেল। প্রহর অথইর মাথায় হাত বুলিয়ে দেয়। অথই শান্ত হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করে। কিছু সময় পর অথই শান্ত হয়। প্রহর ওর হাত ধরে গাড়িতে বসিয়ে দিল। তারপর নিজে গাড়ি চালিয়ে রওনা হলো বাড়ির উদ্দেশ্য। বাড়িতে পৌঁছানোর পর প্রহর অথইর হাত ধরে প্রবেশ করল। নাজিফা রান্নাঘর থেকে ছেলে এবং ছেলের বউয়ের এক ঝলক দেখে দৌড়ে বেরিয়ে এলেন। অথইর সামনে গিয়ে প্রহরের হাত থেকে অথইর হাত ছাড়িয়ে সোফাতে নিয়ে বসালো অথইকে। প্রহর মুচকি হেসে অথইর অপোজিট সোফায় গিয়ে বসল। অথই, কই গিয়েছিলি মা? আব্বু আম্মুর সাথে দেখা করতে। এই শরীর নিয়ে কোথাও যায় মানুষ? যদি তোর কিছু হয়ে যেত? কিছু হবে না আমি। জীবনের সবচেয়ে কঠিনতম লড়াই আমি একাই লড়েছি। এটা তো সামান্য মাত্র। কথাগুলো বলেই ওর পেটে হাত রাখল। ওর ভেতরে ছোট একটি প্রাণ বেড়ে উঠছে। নাজিফা অথইর মাথায় হাত বুলিয়ে চলে যায়। প্রহর উঠে অথইর পাশে এসে বসল। অথইর হাত শক্ত করে চেপে ধরল। তারপর অথইর মুখের দিকে তাকিয়ে বলল, তোমাকে আবারও ধন্যবাদ অথই, আমার জীবনে ফিরে আসার জন্য। তুমি তো জানো না আমি তোমাকে না পেয়ে কতটা ডেসপারেট হয়ে গিয়েছিলাম। ডিভোর্স লেটার, তোমার চিঠি পড়ার পর আমি পাগল হয়ে গিয়েছিলাম। ভেবেছিলাম তুমি আমাকে ধোঁকা দিয়েছ। তারপর একদিন আমার ভ্রম ভাঙল। একজন আগন্তুক এসে আমার ভ্রম ভাঙালেন। তার বদৌলতে আমি তোমাকে খুঁজে পেয়েছি। তোমায় নয়তো আমেরিকার মতো এত বড় একটা রাজ্যে তোমাকে কিভাবে খুঁজে পেতাম বলো? কথাগুলো শেষ করে অথইর হাতের পিঠে চুমু খেলো প্রহর। অথই চোখ বন্ধ করে এই স্পর্শকে গ্রহণ করল। এই তো সেই পবিত্রতা, যা কেবল প্রহরের কাছেই আছে। প্রহর অথইর কাঁধে মাথা রাখল। অথই প্রহর হাত শক্ত করে ধরল। প্রহর অথইর চোখের দিকে তাকালে অথই বলল, সেই আগন্তুকের পরিচয় বলতে মানা, কিন্তু সে তোমার এবং আমার শুভাকাঙ্ক্ষী। রাত 12টা বাজে। অথই, তুই তোর বদদোয়া ফিরিয়ে নিয়েছিলি তাই না? তাই তো তোর হাতেই আমার মৃত্যু হলো। কতটা সৌভাগ্যবান আমি। বেঁচে থাকতে সব সময় চাইতাম আমি বেঁচে থাকতে তোর সাথে যাতে কোনো অঘটন না ঘটে। নয়তো তোর বদদোয়া আর তার অনুপস্থিতি নিয়ে আমি কেবল জিন্দালাশ হয়ে থাকতাম। মাঝে মাঝে একটা প্রশ্ন মাথায় ঘুরে, তুই যেহেতু আমাকে মারার প্ল্যান করেছিলি তবে বিয়ে পর্যন্ত অপেক্ষা করলি কেন? কথাগুলো বলতে বলতে অট্টহাসিতে ফেটে পড়ল আবির।
এদিকে অথই ঘুমের ঘোর থেকে জেগে উঠল। ওর পুরো শরীর ঘেমে জবজব করছে। পাশের বালিশে চোখ রাখতেই দেখতে পেল প্রহর ঘুমিয়ে আছে। ব্যাস, এবার মনে শান্তি পেল অথই। এতক্ষণ তবে স্বপ্ন দেখছিল। অথইর আর ঘুম আসবে না এখন। তাই ধীরে ধীরে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। ধীর পা হেঁটে বারান্দায় চলে গেল। দূর আকাশের শুকতারার দিকে তাকিয়ে মনে মনে বলল, কারো জীবনে আবিরের মতো ভালোবাসা না আসুক, প্রহরের মতো কেউ আসুক, যেই কিনা অগোছালো জীবনটাকে নিজ হাতে সাজিয়ে দেবে। আমাকে আমেরিকা থেকে ফিরিয়ে আনার পর লোকটা একটি প্রশ্ন করল না। জানতে চাইল না আবিরের মৃত্যু কি করে হলো। কিছুই জানতে চায়নি। শুধু আমাকে চেয়েছিল। হয়তো আমি ভাগ্যবতী, নয়তো এত ভালো একটা মানুষ আমার ডিজার্ভ করার কথা না। ভালোবাসা হাজারটা ভুলকে মাফ করার ক্ষমতা রাখে। হয়তো মস্তিষ্কের খেলায় মন হিসাব বোঝে না। মন বোঝে না